আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ভিডিওতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স, কমেন্ট, আউটপুট এবং স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষ ভিডিওতে কিওয়ার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটার নাম হচ্ছে ভেরিয়েবল। দেন আমরা যা শিখেছি এগুলো মূলত প্রোগ্রামিং এর বেসিক কাঠামো। তো আজকে আমরা যেটা শিখতে চলেছি এটা আসলে প্রোগ্রামিং এর প্রাণ বলতে পারেন, যেটার নাম হচ্ছে ভেরিয়েবল। সত্যি কথা বলতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ছাড়া কোনো কিছুই তেমন কল্পনা করা যায় না। তো আজকের ভিডিওতে খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনি যদি ভেরিয়েবল টপিকটা খুব সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আপনার পুরো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জার্নিটা একদম সহজ হয়ে যাবে। ফার্স্টে আমরা ভেরিয়েবলের ডেফিনেশন নিয়ে আলোচনা করব। তো আসলে ভেরিয়েবল বলতে বোঝানো হচ্ছে, সহজ কথায় বলতে গেলে ভেরিয়েবল এমন একটি নাম যে নামের মাধ্যমে আমি কোনো ভ্যালু রাখতে পারবো কম্পিউটারের মেমোরিতে। অর্থাৎ যে নামটা যে ভ্যালুটা হবে আবার পরিবর্তনশীল, অর্থাৎ ভেরিয়েবল মানে পরিবর্তনশীল একটি ভ্যালু। ভেরিয়েবল হলো এমন একটি নাম দেওয়া হয় মেমোরির লোকেশন যেটা ডাটা রাখা যায় এবং পরে সেই ডাটা আবার ব্যবহার করা যায় আমাদের প্রয়োজনে। অর্থাৎ ভেরিয়েবল নাম মানে হচ্ছে এমন একটা বাক্স বা পরিকল্পনা করতে পারি, এমন একটা জায়গা যেখানে আমরা কোনো কিছু ডাটা রাখতে পারি। অর্থাৎ আমি যদি রিয়েল লাইফের মাধ্যমে আপনাকে বোঝাই, যে মনে করেন আপনি আপনার টেবিলের ওপর একটি বক্স রাখছেন, সেই বক্সের একটা শেপ আছে এবং এই বক্সের মধ্যে আপনি একটা বই রাখছেন। এই বক্সটাকে আমরা ভেরিয়েবল নামে ভাবতে পারি এবং এই যে বইটা রাখলেন এটাকে আমরা ডেটা নামে ভাবতে পারি। অর্থাৎ ভেরিয়েবল নামে একটা বক্স এবং ডেটা নামে একটা বুক। অর্থাৎ আপনি একটা ফার্স্টে ভেরিয়েবল বানালেন বা বক্স বানালেন এবং এই বক্স বা ভেরিয়েবলের মধ্যে কি রাখলেন, একটা ডাটা রাখলেন, সেই ডাটাটা কি বই। এবং পরবর্তীতে আপনি তা আপনার প্রয়োজন অনুসারে এই বাক্সের মধ্যে বইটা না রেখে আপনি কি করলেন, একটা নোটবুক রাখলেন। অর্থাৎ কি এখন কিন্তু এই বক্সের মধ্যে অর্থাৎ বইটা নেই, এখন আছে কি নোটবুক। তো এই যে এই ডাটাটা কিন্তু পরিবর্তন করে অন্য একটা ডাটা আসলো। অর্থাৎ ভেরিয়েবল এমন একটা জিনিস যেটা হচ্ছে কোনো কিছু ডাটা রাখা যায় তার মধ্যে, এবং যেই ডাটাগুলো রাখবো সেই ডাটাগুলো আমার চাইলে নিজের প্রয়োজনে চেঞ্জ করতে পারি বা পরিবর্তন করতে পারি। অর্থাৎ এইখানে এই বিষয়গুলো বলা আছে। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে এমন একটা স্টোর সিস্টেম যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের র্যামের মেমোরিতে একটা জায়গা দখল করে আমার ডাটা রাখার জন্য, বা একটা স্থান দখল করে দেয়, যেটা আমরা কিছুক্ষণ পরেই খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। এটা আপনি আরেকটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে পারেন। আপনাদের কিচেন বা রান্নাঘরে বিভিন্ন ধরনের কৌটা রাখা আছে, বিভিন্ন কৌটার নাম, মশলার কৌটা আছে, অর্থাৎ মরিচের মশলার কৌটা আছে, হলুদের মশলার কৌটা আছে, বিভিন্ন ধরনের কৌটা আছে। তা আপনি কিন্তু প্রত্যেকটা কৌটার মধ্যে একটা নির্দিষ্ট জিনিস রাখতেছেন, বা নির্দিষ্ট মরিচের কৌটাতে মরিচ, হলুদের কৌটাতে হলুদ। তো ঠিক সেমভাবে ভেরিয়েবল এমন একটা বিষয়, অর্থাৎ কৌটার মধ্যে কোনো কিছু রাখার মতো। অর্থাৎ ভেরিয়েবল বলতে বোঝানো হচ্ছে আমাদের যেই ডাটা নিয়ে আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাটা নিয়ে যে কাজ করবে, সেই ডাটা কোনো জায়গায় স্টোর করে রাখার জন্য একটা ভেরিয়েবল আমাদের বানাতে হবে এবং সেই ভেরিয়েবলের মধ্যে সেই ডাটাটা অ্যাসাইন বা ভ্যালুটা রাখতে হবে। তো এখন আমরা জানবো যে এই ভেরিয়েবলটা আসলে কম্পিউটারের মধ্যে কিভাবে কাজ করে। আমাদের সবার কম্পিউটারে একটা র্যাম থাকে। তো আমরা যখন ভেরিয়েবল বানাই তখন আমাদের কম্পিউটারের ভেতরে মেমোরি অ্যাড্রেস খুঁজে নেয়। অর্থাৎ আমাদের মেমোরি আছে র্যামের মধ্যে, সেই মেমোরির অর্থাৎ বিভিন্ন জায়গা আছে, কোটি কোটি হাজার হাজার জায়গা আছে ছোট ছোট। অর্থাৎ আমি যখন একটা ভেরিয়েবল নামে ডিক্লেয়ার করি, সেই ভেরিয়েবলটা একটা মেমোরির নির্দিষ্ট জায়গা দখল করে। যখন আমি একটা নাম দিই, মনে করলাম আমি এই যে এজ নামে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এই এজ নামে এই যে একটা জায়গা দখল হয়ে যাবে। এই এজ নামে আমি যত এজের মধ্যে যত ভ্যালু রাখবো এই জায়গার মধ্যেই থাকবে। অর্থাৎ এখানে সুন্দর একটি উদাহরণ বা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে। অর্থাৎ এখানে আপনি কোড লিখেছে যে ইন্টিজার এজ 20। এখানে ইন্টিজার বলতে ডাটা টাইপকে বোঝানো হয়েছে, যেটা আমি কিছুক্ষণ পরে খুব সুন্দরভাবে আপনাদের বোঝাবো। এইখানে ইন্টিজার বলতে ডাটা টাইপ বোঝানো হয়েছে এবং এজ হচ্ছে ভেরিয়েবলের নাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে 20 সংখ্যা, অর্থাৎ আমার বয়স যে 20, এই সংখ্যাটা বা ভ্যালুটা আমি এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি এবং ভেরিয়েবলের শেষে একটা সেমিকোলন দিয়েছি। অর্থাৎ এটা আসলে একটা নিয়ম, কিছুক্ষণ পরে আমরা খুব সুন্দরভাবে জানবো। তো এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, এই ভ্যালুটা যখন আমি একটা ডিক্লেয়ার করবো একটা ভেরিয়েবল, তখন মেমোরির মধ্যে আসলে বা র্যামের মধ্যে কি ঘটবে, একটা জায়গা অ্যালোকেশন হবে। এখানে আমরা মেমোরি সেল অথবা অ্যাড্রেস 105, 106, 107 বা 108 বিভিন্ন নাম, তো এখানে আমরা জাস্ট একটা নাম্বার দিয়ে বোঝাইছি। অর্থাৎ মেমোরিতে বিভিন্ন একটা সংখ্যা নাম্বার দিয়ে একটা অ্যাড্রেস বা লোকেশন দখল হয়। যখন আমি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো বা ভ্যালু অ্যাসাইন করবো, একটা মেমোরির মধ্যে একটা জায়গায়
অর্থাৎ আমি ধরে নিলাম অ্যাড্রেস 107 এর মধ্যে 20 সংখ্যাটা ঢুকে যাবে বা দখল করে নেবে। এইটা যখন আমি রান দেব সেটা কি করবে, এই এজ নামের যে ভেরিয়েবলটা আছে এইটা কি কাকে নির্দেশ করতেছে, কিন্তু এই যে মেমোরির র্যামের মেমোরির অ্যাড্রেস 107 এর জায়গাটা দখল করে রাখছে। যখন আমি এটা প্রিন্ট করার চেষ্টা করব, এই এজ নামে কল করবে, তখন সেই জায়গায় থেকে আমাকে 20 সংখ্যাটা এনে দিবে। অর্থাৎ আগে কি করতে হবে, এজ যখনই আমি লিখব কম্পিউটার নিজেই সেই সঠিক মেমোরি অ্যাড্রেসতে চলে যাবে এবং তখন আমাকে সেই আউটপুটটা অর্থাৎ সেই ভেরিয়েবলে থাকা মানটা আমাকে দিয়ে দিবে। এখানে আমাদের কি, আমরা যখন এরপর আমরা জানবো যে ভেরিয়েবল আসলে আমাদের কেন দরকার হয়। তো ভেরিয়েবল আসলে আমাদের কেন দরকার, আমরা বিভিন্ন কারণ আছে। অর্থাৎ প্রোগ্রাম চলার সময় যেসব তথ্য বদলানো বা অর্থবহ তথ্য নামে ধরে রাখার জন্য। অর্থাৎ ভেরিয়েবল আমরা আগে জেনেছি কোনো একটা স্টোরেজ, ডাটা স্টোরেজ করার জায়গা। এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ধরুন আপনি একটা গেম বানিয়েছেন, যেই গেমের স্কোর, অর্থাৎ ইউজাররা যখন গেম খেলবে তখন তাদের স্কোর আস্তে আস্তে বাড়বে। তো অর্থাৎ ইউজারের যে স্কোরটা আছে ফার্স্টে থাকবে 0, এর পরবর্তীতে আসবে কি 10। তো এই যে 0 থেকে 10 হলো, এটা তো রাখার, এই ডাটাটা রাখার জন্য আমাদের একটা জায়গা লাগবে যেটা হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ পয়েন্ট পেলেই স্কোরটা বদলাবে, অর্থাৎ এই যে বদলাবে এই আপডেটেড ভ্যালুটা রাখার জন্য আমাদের ভেরিয়েবল লাগবে। ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রেও আমাদের প্রতিনিয়ত ব্যালেন্সগুলো আপডেট হয়, এগুলো আমাদের ভেরিয়েবল লাগবে, যেটা আমরা প্রত্যেকটা কাজে আমাদের ভেরিয়েবলের প্রয়োজন হবে। আমি আরেকটা যদি একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনাকে বোঝাই, মনে করুন আপনার একটা দোকান আছে এবং আপনার দোকানের মধ্যে প্রতিদিন 100টা কাস্টমার ঢোকে। তো একটা কাস্টমার যদি আপনার দোকানে পারচেস করে, আপনার একটা ক্যাশ বক্স থাকবে। অর্থাৎ ফার্স্ট কাস্টমার আপনার থেকে 10 টাকার কোনো প্রোডাক্ট কিনলো, তখন কী করবে, আপনার ক্যাশ বক্সে 10 থাকবে। এর পরবর্তীতে আপনি আরেকটা কাস্টমার এসে 50 টাকার একটা পণ্য পারচেস করবে, তখন আপনার কী করবে, 50 টাকা এই ক্যাশ বক্সের মধ্যে থাকবে। তখন কিন্তু এই ক্যাশ বক্সের মান কিন্তু, অর্থাৎ টাকাটা কিন্তু 10 নয়, তখন এখন কিন্তু 60 হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। এই যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ করা অর্থাৎ আপডেটেড তথ্য রাখার জন্য আমাদের ভেরিয়েবল প্রয়োজন হবে। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে স্কোরটা, অর্থাৎ স্কোর 0 আছে ফার্স্টে, পরবর্তীতে স্কোরটা চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে। অর্থাৎ ভেরিয়েবল কোডকে রিডএবল মানে সহজে পড়ার জন্য এবং রিইউজেবল পুনরায় ব্যবহার করার জন্য এবং আপডেট ফ্রেন্ডলি করার জন্য আমাদের ভেরিয়েবলটা দরকার। এখন আমরা জানবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটা, যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি কোড করব কিছুক্ষণ পরে। এখন আমরা আসলে কিছু বেসিক তথ্য জেনে রাখবো। ভেরিয়েবল আসলে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে সাধারণত আমাদের 3টা জিনিস লাগবে। একটা লাগবে ডেটা টাইপ, এরপরে লাগবে ভেরিয়েবল নাম যেটা আমরা নিজের ইচ্ছা মতো বসাতে পারি। এরপর লাগবে কি, স্টেটমেন্টের শেষে অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে। আপনারা অবশ্যই মনে রাখবেন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন দিতে হয়, যেটা আমি গত ভিডিওতে আমি বলে দিয়েছি। অর্থাৎ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের অবশ্যই ফার্স্টে ডেটা টাইপ লিখতে হবে, এর পরবর্তী ভেরিয়েবলের নাম দিতে হবে এবং শেষে সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা সুন্দরভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলবো। অর্থাৎ ফার্স্টে ডেটা টাইপ বলতে বোঝানো হচ্ছে, ডেটা টাইপ কিছুক্ষণ পরে আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবো ডেটা টাইপটা আসলে কি। ডেটা টাইপ হচ্ছে কী ধরনের ডাটা রাখা হবে সেটার একটা টাইপ বলে দেওয়া। এর পরবর্তী আছে ভেরিয়েবল নেম। তো ভেরিয়েবল নেম আসলে এটা আমাদের নিজের ইচ্ছা মতো লিখতে পারি। অর্থাৎ হ্যাঁ, ভেরিয়েবল নাম আমাদের নিজের ইচ্ছা বলতে, অর্থাৎ মিনিংফুল নাম দিতে হবে। এটাই আসলে আমি অবশ্যই প্রিফার করি, অর্থাৎ এটা একটা গুড হ্যাবিট। কারণ আমি যদি অর্থাৎ একটা এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেখানে রাখবো আমি 21, কিন্তু আমি এই এজটা এ নামে দিয়ে দিচ্ছি, এখানে রাখছি 21। পরবর্তীতে আমি যখন এই কোডটা রিভিউ করে তখন আমি বুঝতে পারবো না আসলে এই এ নামে আমি কি দিয়েছি, যার কারণে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যার কারণে আমি কি করবো, ভেরিয়েবল একটা মিনিংফুল নাম দেবো এজ। এজ বলতে আমি এখানে বয়স রেখেছিলাম, বয়স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, সহজেই বুঝতে পারবো। তাহলে কি করতে হবে, এই এজ নামে একটা মিনিংফুল নামে একটা ডেটা টাইপের ডিক্লেয়ার করতে হবে ভেরিয়েবল নাম। এরপর কি করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে। এখন এতক্ষণ আমরা জানলাম যে আসলে কিভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। এখন আমরা জানবো ভেরিয়েবল একটা ইনিশিয়ালাইজেশন এবং অ্যাসাইনমেন্ট। অর্থাৎ ভেরিয়েবলে প্রথমবার মান দেওয়াকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ ভেরিয়েবলে প্রথমবার যখন আমি একটা মান অ্যাসাইন করব সেটাকে বলা হবে ইনিশিয়ালাইজেশন। অর্থাৎ ভেরিয়েবল ইনিশিয়াল করার জন্য 2টা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে কি, ইন্টিজার টাইপের একটা ফার্স্টে কি ভেরিয়েবলটা বানানো, এর পরবর্তীতে কি সেই ভেরিয়েবলের নাম পরে সেই ভ্যালুটা অ্যাসাইন করা সেই ভেরিয়েবল। আর একটা পদ্ধতি আছে কি, আমি একটা ভেরিয়েবল বানালাম, সেই সাথেই আমি আরেকটা সেই ভ্যালুর মানটাও আমি রেখে দেবো সেই ভেরিয়েবল মানে একসাথে। তো 2টা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা যদি আমরা একটু দেখি, যে এখানে একটা ইন্টিজার টাইপের ডাটা টাইপ নেওয়া আছে, ইন্টিজার টাইপের একটা ডাটা টাইপ দেওয়া আছে, এইটার নাম দেওয়া আছে ভেরিয়েবলের
এজ এবং কি একটা সেমিকোলন দিয়ে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছে। এর পরবর্তীতে কি করেছে, সেই এজ নামে যে ভেরিয়েবলটা আছে সেই এজ নাম লেখার পরে সমান সমান চিহ্ন দিয়ে 20 লেখা আছে। অর্থাৎ সমান চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই এজ সমান সমান কিন্তু 20 না, অর্থাৎ এই এজ বা এই ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে 20, এখানে এটা বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে ফার্স্টে ডেটা টাইপ এবং ভেরিয়েবলের নাম সেমিকোলন দিয়ে একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করেছে। পরবর্তীতে সেই ডেটা টাইপের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করবো বা ভ্যালু রাখবো আমি। সেই রাখার জন্য ফার্স্ট সেই ভেরিয়েবলের নাম লিখতে হবে, সমান চিহ্ন দিয়ে সেই ভ্যালুটা আমাদের বসাইতে হবে এবং সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে, তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা মান দিতে পারবো। এর পরবর্তীতে আরেকটা নিয়ম হচ্ছে টুগেদার বা একসাথে রাখা। অর্থাৎ আমি যখনই একটা ভেরিয়েবল বানাবো তখনই একটা ভ্যালু অ্যাসাইন করে দিব। এখানে এজ নামে একটা ভেরিয়েবল বানানো আছে এবং এই সাথেই সমান চিহ্ন দিয়ে 20 বা এজটা লেখা আছে। অর্থাৎ আমি একই সেম লাইনে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি এবং ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। এখানে কিন্তু দুইটা লাইন করতে এখানে আমরা দুইটা লাইনে ডিক্লেয়ার এবং অ্যাসাইন করতে হয়েছে এবং এখানে কি এক লাইনে আমি করেছি। এটা কারেন্ট মেথডটাই ম্যাক্সিমাম অর্থাৎ সব ক্ষেত্রে ইউজ করা হয় আমাদের কোডটা খুব সুন্দরভাবে বা সময় বাঁচানোর জন্য। অর্থাৎ এইখানে যে সমান চিহ্নটা ব্যবহার করা হচ্ছে এটার প্রকৃত অর্থ হচ্ছে এই এজের ভ্যালুটা হচ্ছে 20। তো এর পরবর্তীতে আমরা দেখব এই ভ্যালু অর্থাৎ ভেরিয়েবলটা তো আমরা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটার মধ্যে মান দিলাম বা ভ্যালু দিলাম। এই ভেরিয়েবলটা আমি আউটপুটে দেখব কিভাবে, ভেরিয়েবলটা আমি প্রিন্ট করব কিভাবে। অর্থাৎ প্রিন্ট করার জন্য আমাদের নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ফরম্যাট স্পেসিফায়ারটা হবে কি ডেটা টাইপের। ডেটা টাইপ কি, বিষয়টা কি কিছুক্ষণ, অর্থাৎ এই পরবর্তী স্লাইডে আমি খুব সুন্দরভাবে আপনাকে বুঝাই দেবো যে ডেটা টাইপটা আসলে কি। তো প্রিন্ট করার জন্য আমাদের জানি প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। তো প্রিন্ট লিখবো আমি, প্রিন্ট এফ লেখার পরে একটা ব্র্যাকেট দেবো। এর পরবর্তী কি ডাবল কোটেশনের মধ্যে এইটা না মাই এজ, এটা হচ্ছে প্রিন্ট করে দেবে সরাসরি। এই যে %d এটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। এর পরবর্তীতে ইয়ার লিখবো। এই ফরম্যাট স্পেসিফায়ার বলতে বোঝানো হচ্ছে কোন ডেটা কোন টাইপের ডেটাকে সে ধরবে। অর্থাৎ এখানে %d বলতে ইন্টিজার টাইপের বলা হচ্ছে। এই যে এজটা লেখা আছে এই এজটাকেই আমি অর্থাৎ ডাবল কোটেশনের পরে কমা দিয়ে সেই ভেরিয়েবলের নামটা বলে দেবো আমি। তাহলে কি করবে, সেই ভেরিয়েবলের মানটাই এখানে বসাবে। অর্থাৎ এখানে %d বলতে পূর্ণসংখ্যা বোঝানো, ইন্টিজার বোঝানো হচ্ছে। অর্থাৎ এই যে এখানে আমি আরেকটা সহজভাবে উদাহরণ দিই। এখানে আমরা ড্যাশ বা ফর্ম ফিল আপের মতো বুঝতে পারেন যে মাই এজ ড্যাশ ইয়ার, এর এই ড্যাশ এর চিহ্ন জায়গায় কোনটা বসবে, যেই ভেরিয়েবলকে আমি এখানে বসাইতে বলবো সেই ভেরিয়েবল এখানে বসাবে। অর্থাৎ এই প্রোগ্রামটা যদি আমি রান করি তাহলে আমার আউটপুট আসবে মাই এজ 20 ইয়ার। অর্থাৎ অবশ্যই ফরম্যাট স্পেসিফায়ার এবং ডাটা টাইপ মিলাতে হবে। আমি যদি এখানে ডাটা টাইপ দেই ইন্টিজার, কিন্তু আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি অন্য কোনো ডাটা টাইপে, সেক্ষেত্রে কিন্তু ইরর আসবে। তো এখন আমরা দেখব যে ডাটা টাইপ আসলে কি। ডেটা টাইপ অনুযায়ী ফরম্যাট স্পেসিফায়ার, তো ডেটা টাইপ সাধারণত 4 ধরনের হয়। একটা আছে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, ফ্লট, ক্যারেক্টার এবং ডাবল। তো ইন্টিজার টাইপের ডেটা টাইপকে সংক্ষেপে বলা হয় যে ইন্ট, এবং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %d, যেটা আসলে পূর্ণ সংখ্যা বোঝায়, এবং 45। এর পরবর্তী আরেকটা ডাটা টাইপ আছে, সেই ডাটা টাইপটা হচ্ছে দশমিক সংখ্যা, যেটাকে বলা হয় ফ্লট, এবং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ডেটা টাইপ সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল, যেটা আমরা ক্যারেক্টার হিসেবে বলি প্রোগ্রামিংয়ের ভাষায়। অর্থাৎ ক্যারেক্টারকে CACR দিয়ে সংক্ষেপে লিখতে হবে, এবং এইটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c। অর্থাৎ বিভিন্ন ধরনের নাম যেমন অ্যালফাবেটিক্যাল এগুলো হচ্ছে ক্যারেক্টার। এবং আরেকটা ডেটা টাইপ আছে যেটা হচ্ছে ফ্লটেরই আরেকটা অংশ। ফ্লটে সাধারণত একটা নির্দিষ্ট সংখ্যক দশমিক, অর্থাৎ দশমিকের পর একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সে ভ্যালু অর্থাৎ নাম্বার রাখতে পারে। ডাবল বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ দশমিকের পর অনেকগুলো অর্থাৎ বেশি প্রিসিশন নেবে বা অনেকগুলো নাম্বার এখানে ডিক্লেয়ার করে রাখা যাবে। অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ডেটা টাইপটাকে ডিক্লেয়ার করব। তো এখানে ডেটা টাইপ অনুযায়ী ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এবং ইন্টিজার টাইপের একটা স্টুডেন্ট কাউন্ট লেখা আছে 45, অর্থাৎ 45 জন। অর্থাৎ এখানে স্টুডেন্ট কাউন্ট এটা কিন্তু একটা কি মিনিংফুল নাম দেওয়া হয়েছে একটা ভেরিয়েবলের। অর্থাৎ কতজন স্টুডেন্ট আছে সেটা বুঝতে পারবে যখন এই ভেরিয়েবলটা কেউ দেখবে। অর্থাৎ স্টুডেন্ট আছে 45, যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে কি করেছে ভেরিয়েবল টাইপ নিয়েছে ইন্টিজার। এবার কি সে একটা প্রাইস, এবং এই প্রাইসটা কি 99.50, যেহেতু একটা দশমিক সংখ্যা সেই ক্ষেত্রে আমাদেরকে ভেরিয়েবল টাইপ নিতে হবে কি ফ্লট, যেহেতু দশমিকের জন্য ফ্লট নিতে হয়। এর পরবর্তীতে কি সেই স্টুডেন্টের গ্রেডটা কি আছে, যেহেতু আমরা জানি গ্রেড ABC এটাগুলো একটা ক্যারেক্টার টাইপের, সেহেতু আমাদের কি করতে হবে ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে।
আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখনই ক্যারেক্টার টাইপের ডেটা ডিক্লেয়ার করবে বা ভ্যালু অ্যাসাইন করবে, আমাদের অবশ্যই একটা সিঙ্গেল কোড দিয়ে লিখতে হবে, অর্থাৎ সিঙ্গেল কোড দিয়ে একটা ভেরিয়েবলের অর্থাৎ ক্যারেক্টার ডিক্লেয়ার করতে হবে। এখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল কিভাবে মান নিতে হয় অ্যাসাইন করতে সেটাও দেখলাম, ভেরিয়েবল কিভাবে প্রিন্ট করতে সেইটাও দেখলাম। এখন আমরা এই ভেরিয়েবল নাম লেখার কিন্তু কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা যদি ফলো করি তাহলে আমাদের ভুল হবে না। কিছু নিয়ম হচ্ছে কি, লেটার দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ কোনো লেটার দিয়ে ভেরিয়েবল নাম লেখা শুরু করতে হবে, কিন্তু সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। অর্থাৎ আমি ফার্স্টে লিখলাম 1, তারপর লিখলাম এজ, এই ফরম্যাটে কখনোই ভেরিয়েবল নাম দেওয়া যাবে না। অবশ্যই ফার্স্টে লেটার দিয়ে শুরু করতে হবে, এ বি সি বিভিন্ন লেটার দিয়ে নাম শুরু করতে হবে। এর পরবর্তী কি, আন্ডারস্কোর রাখতে হবে, অর্থাৎ দুইটা ওয়ার্ডের মাঝখানে কোনো ফাঁকা জায়গা বা স্পেস রাখা যাবে না, এটা হচ্ছে ভুল প্রসেস। সঠিক প্রসেস কি, এই স্পেস না রেখে এই স্পেসের জায়গায় আমি কি করতে পারি, আন্ডারস্কোর দিয়ে লিখতে পারি, তাহলে এরর আসবে না। আরেকটা কি, স্পেশাল সিম্বল, অর্থাৎ দুইটা ওয়ার্ডের মাঝখানে স্পেশাল সিম্বল ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, টোটাল প্রাইস একসাথে লিখতে পারি আমি, এটা হচ্ছে রিডেবল নাম হবে। এর পরবর্তী কি, নাম অফ ডেস, অর্থাৎ কিওয়ার্ড নয়, অর্থাৎ নাম অফ ডেস হচ্ছে একটা কিওয়ার্ড। আরও কি, আমরা গত পর্বেই আমরা দেখেছি যে অর্থাৎ 32টা যে কিওয়ার্ড আছে, সেই 32টা কিওয়ার্ডের নাম সুন্দরভাবে দেখেছি। আপনারা যদি মিস করে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন। এই 32টা কিওয়ার্ডের মধ্যে যতগুলো নাম আছে, আমরা সেই নামে কখনোই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারবো না। যেহেতু আমরা জানি যে ইন্টিজার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নামে আমরা কখনোই একটা ভেরিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। তো আমাদের কিছু নিয়ম হচ্ছে কি, সব সময় কি লেটার দিয়ে শুরু করতে হবে এবং দুইটা শব্দের মাঝখানে আন্ডারস্কোর দিতে হবে, এবং স্পেস ব্যবহার করা যাবে না মাঝখানে, এবং লেটার, নাম্বার বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে, বা কিওয়ার্ড অবশ্যই এড়িয়ে চলতে হবে আমাদেরকে। এর পরবর্তীতে আমরা জানবো যে ভেরিয়েবলের আসলে কিভাবে মানগুলো বদলানো বা ভ্যালুগুলো বদলানো যায়। আমরা কিছুক্ষণ আগেই ভেরিয়েবলে একটা ভ্যালু অর্থাৎ মান বসাইছি। যেমন আমি লিখলাম যে ইন্টিজার একটা ডেটা টাইপ বলে দিলাম, এর পরবর্তী এজ নামে একটা ভেরিয়েবলের নাম নিলাম এবং এইটা সমান চিহ্ন দিলাম এবং লিখলাম 20। মানে হলো এই এজ ভেরিয়েবলের মধ্যে আমি 20 সংখ্যাটা স্টোর করে রেখে দিচ্ছি, একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। অর্থাৎ আপনি একটা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি যে আপনি আপনার ব্যাংকে কয়েন রাখছেন 5টা কয়েন রাখার জন্য কি করছেন, এই কয়েন অর্থাৎ কয়েন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন যেটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং ভ্যালু রাখছেন 5। এর পরবর্তীতে যখন আপনার ব্যাংকের কয়েন হয়ে যাবে 12 বা বেড়ে যাবে সংখ্যা, তখন কি করবে, পরবর্তীতে আমি কি কয়েন লিখে যেই ভ্যালুটা বাড়বে সেটা আমি লিখে দেবো। এর পরবর্তীতে যখন আরও বাড়বে তখন আমরা কয়েনের মধ্যে অর্থাৎ কয়েন ইকুয়াল টু কয়েন প্লাস 3 বা যত বাড়ছে তত আমরা এখানে রেখে দেবো। তো এইভাবে আসলে ভেরিয়েবলের অর্থাৎ মানগুলো বদলাতে পারে। যখন ভেরিয়েবলের একটা নির্দিষ্ট রুলস আছে, মনে করুন আমি এখানে লিখছি ইন্টিজার s20, এর পরবর্তীতে যদি আমি সেম ভেরিয়েবল নাম লিখে আমি সমান চিহ্ন দিয়ে লিখলাম আমি এখানে 15, তাহলে অ্যাট লাস্ট যেই ভ্যালুটা আমি অ্যাসাইন করেছি কম্পাইলেট এই এজের ভ্যালু হিসাবে সেই অ্যাট লাস্ট ভ্যালুটাকেই নেবে। অর্থাৎ এইটা যদি আমি রান করি তাহলে এখানে এজের ভ্যালু দেখাবে 15, কখনোই 20 দেখাবে না, কারণ 20 আগে ছিল, এটা পরিবর্তন হয়ে গিয়ে 15 হয়ে গেছে। অর্থাৎ অ্যাট লাস্ট যেই ভ্যালুটা ডিক্লেয়ার করা থাকবে সেই ভ্যালুটাই সেই অর্থাৎ ভ্যালু হিসাবে ডিটেক্ট করবে। এর পরবর্তীতে এখন আমরা দেখব যে কমন কিছু মিস্টেক করে থাকি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়। তো ডিক্লেয়ার না করে আগে ভেরিয়েবল ব্যবহার করা যাবে না, অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার না করে ভেরিয়েবল ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে বা ভেরিয়েবল বানাইতে হবে। এর পরবর্তী কি, একই স্কোপে সেম নাম বা একই নাম আবার ডিক্লেয়ার করা যাবে না, এবং ইন্টিজারের জন্য অন্য অর্থাৎ ভুল করে অন্য কোনো ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা যাবে না। আমরা জানি ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, অবশ্যই অর্থাৎ প্রত্যেকটার স্পেসিফিক যেই ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটাই ব্যবহার করে করতে হয়। অর্থাৎ আরেকটা নিয়ম আছে যে ক্যারেক্টার টাইপের যখনই আমি কোনো ভ্যালু অ্যাসাইন করব তখনই আমাদেরকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। তো গত ভিডিওতে আমি একটা সি প্রোগ্রাম ফাইল বানিয়ে আপনাদেরকে কিভাবে প্রিন্ট করতে হয় কোনো কিছু, কিভাবে স্টেটমেন্ট, কিভাবে আউটপুট বা কমেন্ট দেখিয়েছি। তো আমরা আজকে দেখব ভেরিয়েবল আসলে কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে প্রিন্ট করে, কিভাবে ভ্যালু অ্যাসাইন করে, আসলে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমি আমার টার্মিনালটা ক্লিয়ার করে নিলাম। তো আমরা জানি ভেরিয়েবল ডিক্লেয়ার করে যে নিয়মটা আমরা পড়লাম কিছুক্ষণ আগে, আমাদেরকে ফার্স্টেই একটা ডেটা টাইপ বলে দিতে হবে। আমি চাচ্ছি যে আমি আমার বয়স প্রিন্ট করব, যার কারণে আমি আমার বয়স নামে একটা কি করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো যার কারণে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা নিয়ম জানি যে 3টা নিয়ম। ফার্স্টে ডেটা টাইপ বলতে হবে, এর পরবর্তীতে অর্থাৎ সেই ভেরিয়েবল একটা নির্দিষ্ট নাম দিতে হবে এবং সেমিকোলন দিতে হবে। তো আমি ডেটা টাইপ, যেহেতু আমার বয়স হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা,
আমি নাম দিলাম বা ডাটা টাইপ দিলাম ইন্ট, অর্থাৎ ইন্টিজারের সংক্ষিপ্ত হচ্ছে ইন্ট নামে ডাটা টাইপ। এর পরবর্তী কি করতে হবে আমরা জানি, একটা নির্দিষ্ট বা মিনিংফুল একটা নাম দিতে হবে। আমি দিলাম মাই এজ নামে ভেরিয়েবলের নাম দিলাম। এর পরবর্তীতে আমার কাজ হচ্ছে সেমিকোলন দিয়ে অবশ্যই ক্লোজ করতে হবে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্ট শেষ করার সময় অবশ্যই সেমিকোলন দিতে ভুলবেন না, এটা ছাড়া কিন্তু প্রোগ্রামে বা কোডে রান কোডে ইরর আসতে পারে। তা আমি আমার সুন্দরভাবে প্রোগ্রামটা কি করলাম ডিক্লেয়ার করে ফেললাম। তো এখন আমার কাজ হচ্ছে কি, আমি যে ভেরিয়েবলটা বানালাম এই ভেরিয়েবলের মধ্যে আমার বয়সটা রাখতে হবে। আমরা ভ্যালু অ্যাসাইন করার দুইটা পদ্ধতি জানি, একটা হচ্ছে সিঙ্গেল লাইন এবং একটা হচ্ছে দুইটা লাইন বা পরবর্তীতে ভ্যালু অ্যাসাইন করা যায়। তো আমরা ফার্স্টেই পরবর্তী লাইনের যা দেখবো। তো ফার্স্টে পরবর্তীতে লাইনে আমি যখন ভ্যালুটা রাখতে চাবো এবং কোন ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখবো সেই ভেরিয়েবলের নামটা দিতে হবে এক্স্যাক্টলি সেম, যেহেতু সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ। মাই এজ ভেরিয়েবলের নাম দিলাম। এর পরবর্তীতে ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদের লাগবে সমান চিহ্ন দিতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে। এর পরবর্তীতে আমরা ভ্যালুটা রাখবো, আমি ভ্যালুটা দিলাম 21। এর পরবর্তী আমার কাছে যেহেতু একটা স্টেটমেন্ট, সেটা এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো দেখুন এতক্ষণ কিন্তু এখানে লাল রেড লাইন হয়েছিল, এখন কিন্তু নর্মাল আছে, মানে আমার কোডটা সুন্দরভাবে আছে। তো আমি ফার্স্টে কি করলাম, ইন্টিজার টাইপের একটা ডাটা টাইপ দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম, সেমিকোলন দিয়ে সুন্দরভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম। এর পরবর্তীতে কি করছি, সেই ভেরিয়েবলের নাম দিচ্ছি, সমান চিহ্ন দিচ্ছি এবং সেই ভেরিয়েবলের মধ্যে 21 নাম্বারটা রাখছি বা একটা ভ্যালু রাখছি এবং আমি দেখব এই ভ্যালুটা আসলে কাজ করে না। এখন যদি আমি প্রোগ্রামটা রান দেই, আমি দেখতে পাচ্ছি আমার টার্মিনালে কোনো কিছু শো করতেছে না। মানে হলো আমি কিন্তু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, ভ্যালু অ্যাসাইন করেছি, সব কিছু ঠিক আছে আমার করে, কিন্তু এই ভেরিয়েবলটা আমি প্রিন্ট করি না, যার কারণে আমার আউটপুট এটা আসে নাই। তো এখন যদি আমি এটা প্রিন্ট করে, যে আমরা জানি প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। আমরা ভেরিয়েবল প্রিন্ট করা কিছুক্ষণ আগে দেখে আসলাম। ফার্স্টে আমাদের লিখতে হবে প্রিন্টএফ ফাংশন, এর পরবর্তীতে কি ব্র্যাকেট দিতে হবে এবং এরপর দিতে হবে কি ডাবল কোটেশন। তো এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভেরিয়েবলটা প্রিন্ট করব। তো আমরা অবশ্যই জানি ভেরিয়েবল প্রিন্ট করার জন্য আমাদের অবশ্যই ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। তো আমরা জানি এখানে আমরা ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের ফরম্যাট, অর্থাৎ ইন্টিজার টাইপের ডেটা টাইপ, আমাদের অবশ্যই এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে অবশ্যই ইন্টিজারের জন্যই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। তো আমরা জানি ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আমরা কি করলাম, %d দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করলাম। এখন এই %d দেওয়ার কারণে এই প্রিন্টএফ ফাংশনটা বুঝবে যে আমার একটা কি ইন্টিজার টাইপের সংখ্যাকে ধরতে হবে এবং কোন সংখ্যাকে ধরবো আমি, সেটা আমার এই কোটেশনের পর একটা কমা দিতে হবে। এরপর আমাকে বলে দিতে হবে কোন ভেরিয়েবলের মান ভ্যালুকে আমি ধরবো। আমি বলে দিলাম মাই এজ, যেহেতু মাই এজ নামে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখন মাই এজ নামে ভেরিয়েবলটাকে আমি বলে দিলাম যে সেই ভেরিয়েবলের মানকে তুমি এখানে প্রিন্ট করে দেখাও। তা আমি যদি এই প্রোগ্রামটা রান করি, আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি টার্মিনালে 21 চলে আসছে, মানে আমি প্রিন্ট করে দেখেছি। তো আমি আরও কিছু এটা অর্থাৎ মিনিংফুল বানাই, যে মাই এজ %d ইয়ার। এইখানে আমি কিছুক্ষণে বলেছিলাম যে এই %d বলতে আমরা ড্যাশ বলতে পারেন। এই ড্যাশে কি বসবে, যেই ভেরিয়েবলটাকে রাখবো সেই ভেরিয়েবলটাই বসবে। এখানে পার্সেন্ট অর্থাৎ ফরম্যাট স্পেসিফাই দিয়েছে %d, যার কারণে এই প্রিন্টএফ ফাংশনটি বুঝবে যে আমার একটা ইন্টিজার সংখ্যা ধরতে হবে এবং কোন ইন্টিজার সংখ্যা, সেখানে আমি কমা দিয়ে বলে দেবো যে মাই ভেরিয়েবলের ইন্টিজার সংখ্যাটা। তাহলে মাই ভেরিয়েবলের মধ্যে যেই সংখ্যাটা আছে, যেমন আমি রেখেছি 21, ঠিক সেমভাবে 21টাই %d এর জায়গায় বসে যাবে। এই যে এটা যদি আমি রান দিই, আমরা দেখবেন এই যে মাই এজ 21 ইয়ার, এখানে সুন্দরভাবে %d এর জায়গায় 21 বসে গেছে। এখন আমি যদি কি করি, এই ভ্যালুটা চেঞ্জ করে দেই, পরবর্তীতে আমি ভ্যালু চেঞ্জ করে যেটা দেখলাম যে মাই এজ সমান চিহ্ন দিয়ে লিখলাম 20। এখন যদি আমি এটা রান দেই, আমি দেখব যে এখানে মাই এজ লেখা আছে 20 ইয়ার্স, কিন্তু আমি তো ফার্স্টে 21ও দিয়েছি, 20ও দিয়েছি, আমার শুধুমাত্র 20 কেন আসলো? আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমরা অ্যাট লাস্ট যেই ভ্যালুটা অ্যাসাইন করবো কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, সেই ভ্যালুটাই কম্পাইল সেই ভেরিয়েবলের ভ্যালু হিসাবে ধরবে। আমরা অ্যাট লাস্ট কি 20 রেখেছি, সেই 20 হচ্ছে অ্যাট লাস্ট ভ্যালু হিসাবে সে ডিটেক্ট করেছে। আমরা যদি একটা কি এখানে ইন্টিজার টাইপের ডেটা টাইপ, ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি, এখন আমরা যদি অন্য একটা ডেটা টাইপ দিয়ে দিই, যেমন ফ্লট মাই এজ নামে দিলাম। এর পরবর্তীতে এখন যদি আমি এটার ভ্যালু দেই, অর্থাৎ আমি এইটা ডিলিট করে দেই, আপনাদের একটা ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হলো, আমি যদি এই প্রোগ্রামটা রান দেই,
এখানে আমরা তো কি করেছি, ফ্লট নিয়েছি ডেটা টাইপ, যেহেতু ফ্লটের ফরম্যাট স্পেসিফায়ার কি %f, যে %d এর জায়গায় %f দিতে হবে। এখন যদি আমি এটা রান করি, আপনি দেখবেন যে আমি কিন্তু এখানে ইন্টিজার টাইপে শুধুমাত্র পূর্ণ সংখ্যা লিখেছি 21, কিন্তু আমার আউটপুট এসেছে 21.00000, অর্থাৎ 1 2 3, অর্থাৎ 6টা, অর্থাৎ দশমিকের পর 6টা সংখ্যা এসেছে। অর্থাৎ যেহেতু আমি ফ্লট সংখ্যা অর্থাৎ ডেটা টাইপ নিয়েছি, তার কারণে অটোমেটিক ডিলিট করেছে, এটা একটা দশমিক সংখ্যা। তার কারণে কি করেছে, 21-এর পর অর্থাৎ দশমিক আকারে প্রকাশ করেছে। অর্থাৎ ফ্লট হচ্ছে একটা দশমিক টাইপের ডেটা টাইপ। এখন যদি আমি এখানে অন্য কোনো ভ্যালু দেই, এটা আমি অন্য কোনো ভ্যালু দেই, সে সেমভাবে এটা প্রিন্ট করে ফেলবে। এই যে 21.565399 যেটা আমি ভ্যালু হিসাবে দিয়েছি। তো এখন আমরা আরেকটা ডেটা টাইপ দেখব, সেটা হচ্ছে ক্যারেক্টার। তো ফ্লটের আরেকটা ডেটা টাইপ আগে দেখে নিই, সেটা হচ্ছে ডাবল, DOUBLE, ডাবল। তো আমি যদি এইটা আবার প্রিন্ট দেই, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টা সংখ্যা আছে, 2 4 6, অনেকগুলো সংখ্যা প্রিন্ট করছে। এটা আমরা অনেকগুলো সংখ্যা দশমিকের পর প্রিন্ট করতে পারবো। তো এখন আমরা ক্যারেক্টার টাইপের ডেটা টাইপটা দেখব। তো এখন আমরা যদি ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ ডিক্লেয়ার করি, আমরা জানি ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ হচ্ছে সংক্ষেপে লিখে CHR। ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ দিয়েছি এবং ভেরিয়েবল বানানোর জন্য একটা প্রয়োজন হচ্ছে ভেরিয়েবলের নাম। আমি দিলাম মাই নেম। এখন আমি এটা শেষ করলাম। এখন কি করব, এই মাই নেম ভেরিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু রাখবো। আমি লিখলাম মাই নেম এবং সমান চিহ্ন দিয়ে ভ্যালু রাখবো। আমরা অবশ্যই কিছুক্ষণ আগে পড়লাম যে একটা রুলস, সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ যখন আমি ভ্যালু অ্যাসাইন করবো, অবশ্যই আমাদেরকে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। আমি একটা সিঙ্গেল কোটেশন দিলাম, আমি এর মধ্যে লিখলাম এস। এখন আমাদের কি সেমিকোলন দিয়ে ক্লোজ করে দেবো। এখন প্রিন্ট টেপের জায়গায় আমার দেখবেন যে আমার নামটা এখানে রেড লাইন হয়েছে, কারণ এটা এরর আছে বা প্রবলেমও 1 লেখা আছে। কারণ হচ্ছে আমি ডেটা টাইপ দিয়েছি ক্যারেক্টার, কিন্তু আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি ফ্লটের। এখানে আমি দিলাম %c হচ্ছে ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার। এখানে আমি নাম দিব মাই নেম। তো এখন আমরা সুন্দরভাবে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিয়েছি, ভ্যালু অ্যাসাইন করেছি, প্রিন্টও করেছি। এখন আমরা আউটপুট দেখব। তো আমি যদি আউটপুট দেখি, এই যে মাই নেম ইজ, অর্থাৎ %c এর জায়গায় এস চলে আসছে। তো আমরা সুন্দরভাবে ভ্যালুটা অ্যাসাইন করে দেখলাম কি 2টা লাইনে। এখন আমরা আরেকটা রুলস দেখব যে সেম লাইনে আমরা ভ্যালুটাও অ্যাসাইন করে দেব। অর্থাৎ ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ক্যারেক্টার নামে, এই জায়গাতেই আমরা সমান চিহ্ন দিয়ে কোটেশন দিয়ে আমরা কি করতে পারি, একটা ভ্যালু রাখতে পারি। এখানে এখন যদি আমি প্রিন্ট দেই, এইটা দেখবেন খুব সুন্দরভাবে মাই নেম এস ঠিক সেম লাইনটা এসছে। আমরা কিন্তু এক লাইনে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিচ্ছি। এটাই এখন সবাই ইউজ করে এই মেথডটাই। আমরা একটা ইন্টিজার টাইপের ডেটা নেই, মাই এজ, এখানে আমরা ভ্যালুটা দিয়ে দেব যে 50। এখন এটা প্রিন্ট করার জন্য আমাদেরকে আরেকটা প্রিন্ট ফাংশন লিখতে হবে। এটা আমি কপি করে লিখলাম। এখানে আমার যেহেতু কি মাই এজকে আমি প্রিন্ট করব, এখানে আমরা মাই এজ ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজার, তাই %d, এবং এইখানে কি ভেরিয়েবলের নামটা দিতে হবে কি মাই এজ। তাহলে এখানে আমি লিখব মাই এজ। এখন যদি এখানে আমরা মাই এজের জায়গায় নেম দিয়ে দিই, তাহলে সুন্দর নাম মিনিং আসবে একটা। ওকে, এখন যদি আমি এটা রান করি, আমরা দেখতে পারবো মাই এজ এস। ওকে, আমরা এখানে ইয়ারটাও কেটে দেই। এখন যদি আমি এটা রান দেই, এখন দেখতে পাই মাই নেম এস মাই এজ 50 ইয়ার, এখানে এক লাইনে চলে আসছে। কারণ আমরা জানি প্রিন্টএফ যতবার ব্যবহার করব, আমরা যদি অর্থাৎ /n না দিই, ততক্ষণ পর্যন্ত নিউ লাইন প্রিন্ট হবে না। তো অবশ্যই আমাদেরকে এখানে একটা নিউ লাইনের দিতে হবে। তো এই /n দিলে কি হবে, একটা নিউ লাইন প্রিন্ট হবে। এখন যদি আমরা এটা রান করি, আমরা দেখব 2টা লাইন হয়ে গেছে আউটপুটে, মাই নেম এস এবং মাই এজ 50 ইয়ার। এই সেমভাবে আমরা সেম লাইনে ভেরিয়েবলের ভ্যালুটা দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা ভেরিয়েবলটা খুব সুন্দরভাবে ডিক্লেয়ার করি। আশা করি ভেরিয়েবল নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমাদের এখন কিছু আপনাদের ইরর সম্পর্কে ধারণা দিই। যেমন আমি এখানে ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি ক্যারেক্টার টাইপের, আমি এখানে কি করলাম, সিঙ্গেল কোটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দেই নাই। এখন যদি আমি রান করে, আমার দেখা যাচ্ছে এখানে প্রবলেম শো করতেছে, মানে একটা ইরর চলে আসছে। এই যে আমার প্রোগ্রামের ফাইল নামটা কিন্তু লাল হয়ে গেছে। এখানে আমি কোটেশন দিতে পারি। আরেকটা আমি আপনাকে ইরর দেখাই, যেটা হচ্ছে আমি যে ইন্টিজার নামে ভেরিয়েবল নিয়েছি ডেটা টাইপ, কিন্তু আমি ফরম্যাট স্পেসিফায়ার %d না দিয়ে আমি দেবো %f। সেম ক্ষেত্রেও কি আমার আরেকটা কি আসছে, প্রিন্ট হয়েছে ঠিকই, কিন্তু 0 আসছে, কিন্তু আমি এখানে কি দিয়েছি কত 50।
যার কারণ কি আমার কথা ছিল এখানে ইন্টিজার টাইপে, কিন্তু আমি দিয়েছি ফ্লট, এখানে 0000 চলে আসে, অর্থাৎ ফ্লটের ফরম্যাট চলে আসছে, কিন্তু এক্সাক্ট 50 আসে নাই। এখানে যদি %c দেই তাহলে দেখবেন যে এখানে সরাসরি কি আসছে 2 ইয়ার আছে, এখানে উল্টাপাল্টা ভ্যালু দিবে, অর্থাৎ কম্পাইল বুঝতে পারবে না যেখানে আসলে কোন ভ্যালুটা আমাকে দিতে বলছে, যার কারণে সে একবার এক টাইপের ভ্যালু দিবে। তাই অবশ্যই ডেটা টাইপ অনুযায়ী নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করার চেষ্টা করবেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়। তো আজকে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা কিভাবে ভ্যালু অ্যাসাইন করে, কিভাবে সেটা প্রিন্ট করে সেটা আমরা জানবো। পরবর্তী ক্লাসে আমরা কোনো ইউজারের কাছ থেকে কীভাবে আমরা ইনপুট নেবে সেই বিষয়গুলো আমরা জানবো। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে যেন মিস না হয়। তো দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।